স্টুডেন্টস, দ্বাদশ শ্রেণীর আজকে আমার সাথে তোমাদের ইংরেজি ক্লাস। তো আমরা বিগত ক্লাসগুলোতে দুটো ক্লাসে ন্যারেশনের উপরে আমরা ক্লাস নিয়েছিলাম, ডিটাচড সেন্টেন্সের ন্যারেশন। আজকে আমি আলোচনা করব প্যাসেজ ন্যারেশন করার সময় তোমাকে আরেকটু কি কি বিষয়ের উপরে নজর দিতে হবে, সেই জিনিসগুলো আজকে আমি তোমাদের সাথে একটু আলাপ করার চেষ্টা করব। তো প্রথমেই বুঝে নিতে হবে যে আমরা যখন একটা ন্যারেশন করব, অর্থাৎ ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে যাব, তখন কোটেশনের ভিতরে, অর্থাৎ রিপোর্টেড স্পিচ যখন থাকবে, কোটেশনের ভিতরে যে অংশটুকু থাকবে সেটা বক্তাকে, স্পিকারকে এটা বের করতে হবে আগে, তারপরে বের করতে হবে কাকে বলছে, অর্থাৎ পার্সন স্পোকেন টু, এটা বের করতে হবে। আমি আবার বলি, রিপোর্টেড স্পিচের বক্তাকে বের করতে হবে, তোমাকে আইডেন্টিফাই করতে হবে। প্যাসেজ ন্যারেশনে কিন্তু একেবারে সুস্পষ্টভাবে দেওয়া নাও থাকতে পারে, সেখান থেকে তোমাকে বের করতে হবে। এবং পার্সন স্পোকেন টু, অর্থাৎ যাকে বলছে বক্তা তাকেও বের করতে হবে। এই দুটো বের করতে পারলে তোমার ন্যারেশনের মূল কাজটা সহজ হয়ে গেল। তো আমরা একটা নমুনা দেখি, যেমন আমরা এতটুকু আগে একটু আলাপ করি। দেখো, এটা একটা প্যাসেজ। তো প্যাসেজ কোটেশন শুরু হয়েছে এখান থেকে, ইনভার্টেড কমাস শুরু হয়েছে এখান থেকে, অর্থাৎ রিপোর্টেড স্পিচ দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে। আই এম ওয়েটিং ফর ইউ, সেন্টেন্সটা এখানে শেষ হয়েছে কিন্তু কোটেশন শেষ হয় নাই। অর্থাৎ কোটেশন যদি শেষ হইতো তাহলে এখানে দেওয়া থাকতো, সেটা হয় নাই। অর্থাৎ কোটেশন আরো দূরে গিয়ে শেষ হবে। আই হ্যাভ কাম হিয়ার উইথ এ গুড প্রপোজাল ফর ইউ, এখানে গিয়ে কোটেশন শেষ হয়েছে। শানু সেড। তাহলে এই কোটেশনের ভিতরে থাকা বাক্যের বক্তা, বাক্য দুটোর বক্তা হচ্ছে শানু। আমি কিন্তু এটাই বলেছিলাম যে রিপোর্টেড স্পিচের বক্তা বা স্পিকারকে, এখানে শানু আমরা বুঝতে পারলাম, শানু সেট, এই কথাগুলো বলেছে শানু। এখন তোমাকে সাথে সাথে এটাও বের করতে হবে কাকে বলেছে। পুরোটা যদি পড়ি আমরা কিন্তু শ্রোতাও পেয়ে যাব, অর্থাৎ উই উইল গেট দ্য পারসন স্পোকেন টু অলসো।
আই এম লেট, সরি আই এম সরি, এটা কোটেশন দিয়ে শুরু হয়েছে। আই এম সরি, কমা আই এম লেট। হোয়াটস দ্য প্রপোজাল? রতন সেড সিটিং অন এ চেয়ার। চেয়ারে বসে রতন এই কথাগুলো বলল। তাহলে প্রথমে কথাগুলো বলেছে শানু, এবং পরের কথাগুলো বলল, তার জবাবে পরের কথাগুলো বলল রতন। তার মানে শানু রতনকে বলেছে আর রতন শানুকে বলছে, এই তো। প্রথম রিপোর্টেড স্পিচের বক্তা হচ্ছে শানু এবং শ্রোতা হচ্ছে রতন। তারপরে যে রিপোর্টেড স্পিচ শুরু হয়েছে সেটার বক্তা হচ্ছে রতন এবং শ্রোতা হচ্ছে শানু। এটা তোমাকে মাথায় রাখতে হবে। তো আমরা এখানে এটা করতে পারি, যতটুকু জায়গা আছে আশা করি হয়ে যাবে। তো শানু, এবার বলো এই রিপোর্টেড স্পিচটা কি অ্যাসার্টিভ না? আমি আলোচনা করেছিলাম অ্যাসার্টিভ চেনার উপরে বলেছিলাম, এবং আম সাবজেক্ট নাউন প্রোনাউন দিয়ে শুরু হয়েছে, সেন্টেন্স শেষ হয়েছে ফুল স্টপ দিয়ে, কাজে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এইটাকে যদি আমরা ন্যারেশন করি তাহলে আমরা রিপোর্টেড স্পিচ অর্থাৎ রিপোর্টিং ভার্ব শানু সেড, এই রিপোর্টিং ভার্বের জায়গায় হবে টেল বা টোল। তবে শ্রোতা যদি না দাও তাহলে সেট সেডই রাখতে হবে, তবে এখানে শ্রোতা দেওয়াটা জরুরি আমি মনে করি। তাহলে শানু টোল্ড রতন, দেখছো শ্রোতা হচ্ছে রতন, সরি। দুটো স্পিচের মাঝখানে এখন আমি দ্যাট দিব। এবার আমরা এটার ন্যারেশন করব। ন্যারেশন করার সময় আমরা জানি প্রতিটা সেন্টেন্সে অ্যাসার্টিভ হয়ে যায়, আর এটা অলরেডি অ্যাসার্টিভ আছে। তাহলে আই ফার্স্ট পারসন পরিবর্তন করতে হবে, সাবজেক্ট দেখে শানু, শানু যদি মেয়ে হয় তাহলে শি, এম ইজ আর, এটা ওয়াজ ওয়ার হয়ে যায় জানো তোমরা, শি ওয়াজ ওয়েটিং ফর ইউ। তাহলে ফর এবং ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন, পরিবর্তন করতে হবে অবজেক্ট দেখে। দেখো রিপোর্টিং ভার্বের পরে যে অবজেক্ট রতন আছে, তো রতনের জন্য আমরা দিয়ে দেবো হিম। আমরা ইচ্ছে করলে ফুল স্টপ দিয়ে দিতে পারি, এখানে কোনো সমস্যা নেই। একটা বাক্যের ন্যারেশন যখন হয়ে যাবে ফুল স্টপ দিতে পারো, তারপর দ্বিতীয় বাক্যের ন্যারেশন আবার শুরু করো, যেহেতু কোটেশন শেষ হয় নাই। আই হ্যাভ, তখন আর তোমাকে নতুন করে সাবজেক্ট অবজেক্ট এবং রিপোর্টিং ভার্ব আর আনতে হবে না। সাবজেক্ট আনতে হবে, সরি, ইয়া না, অবজেক্টটা না আনলে কোনো সমস্যা নাই। তখন আমরা টোল্ডার ব্যবহার করব না, তখন আমরা সেট সেটে দিতে পারবো। তাহলে শি অলসো, একটা বাক্য বলেছে, রিপোর্টিং ভার্ব, একটা বাক্য বলেছে সে, আরেকটা বাক্য বলছে, তাহলে আমরা অলসো দিতে পারি। শি অলসো সেড দ্যাট, দুটো স্পিচের মাঝখানে দ্যাট দিতে হবে অ্যাসার্টিভে, এটা নিয়ম। আই হ্যাভ, আই ফার্স্ট পারসন পরিবর্তন করতে হবে সাবজেক্ট দেখে, দ্যাট শি, হ্যাভটা হয়ে যাবে হ্যাড, কাম হিয়ার, এই হিয়ারটা হয়ে যাবে দেয়ার। আমরা কামকে কিন্তু গো করতে পারি, তো গো যদি দেই তাহলে গন হবে। কামকে কামও রাখা যাবে, আর যদি গো দেই, কামকে গো করা তোমাদের আমি চার্টে লিখে দিয়েছিলাম একদম প্রথম দিন, অন দ্য ভেরি ফার্স্ট ডে আই গেভ ইউ টু চার্টস। কাছের শব্দগুলো দূরের শব্দ হয়ে যায়, টেন্সের পরিবর্তন হয়, এগুলো আমি চার্ট দিয়েছিলাম। তাহলে কামটা লিখতে পারো, আর যদি গো দাও তাহলে এটা যেহেতু হ্যাড আছে পাস্ট পার্টিসিপল ফর্ম গন হবে, আর হিয়ারটা দেয়ার হবে। খুব ভালো, লিখলাম দেয়ার উইথ এ good proposal for him। এই হিম বলতে আমরা রতনকে মিন করছি। হয়ে গেল, শানুর বক্তব্য শেষ। এবার কোটেশনের ভিতরে যেটা আছে তুমি পুরোটা পড়ো, পড়লেই বুঝতে পারবে যেটার বক্তা হচ্ছে রতন। I am sorry, I'm late. What's the proposal? রতন said sitting on a chair. তাহলে আমরা এখানে বলতে পারি রতন সিটিং অন এ চেয়ার, এটা যা আছে তাই দিয়ে দিই। আমরা টেলটাকে টোল করবো, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স। আই এম সরি,
said that he was sorry. বিকজ আমরা এখানে বিকজটা দিতেও পারি অথবা কমা দিয়ে হি ওয়াজ লেট। আমার মনে হয় বিকজ দিলে খুব সুন্দর হয়। এই যে এগুলো প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে একটু লক্ষ্য করার মতো বিষয়। এখানে বিকজ নাই কিন্তু কারণই বোঝাচ্ছে। আই এম সরি, আমি সরি, আই এম লেট। আমি সরি এই জন্যই যে আমার দেরি হয়েছে, তুমি ওয়েট করছো আমার জন্য, আমার দেরি হয়েছে দেখেই আমি সরি। এই জন্য বিকজটা দিতে পারো, বিকজ হি ওয়াজ লেট। আমরা এখানে ফুল স্টপ দিয়ে দেব। হোয়াটস দ্য প্রপোজাল, দেন এগুলো সংযুক্ত করে দিতে পারো। দেন হি, এটা কিন্তু হোয়াটস দ্য প্রপোজাল কিন্তু একটা কোশ্চেন মার্ক, দেখো কোশ্চেন মার্ক আছে, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কাজে ইন্টারোগেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্বের জায়গায় কিন্তু আমরা দেবো আস্ক। তো এখানে দিয়েই আস্কড। কাকে জিজ্ঞেস করেছে? শানুকে জিজ্ঞেস করেছে। দেন হি আস্কড হার, আমরা শানু না দিলেও পারবো অথবা দিতে পারবো শানু, কোনো সমস্যা নাই, তোমরা শানু দিতে পারো। শানু, এবং দুটো স্পিচের মাঝখানে কি দিব? যেহেতু ডব্লিউএইচ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে, এই ডব্লিউএইচ প্রোনাউনটাই দুটো স্পিচের মাঝখানে দিয়ে দিতে হবে। হোয়াট। বলেছিলাম ন্যারেশন করার সময় খেয়াল রাখতে হবে প্রত্যেকটা সেন্টেন্স ন্যারেশন করার পরে সেটা অ্যাসার্টিভ হবে। তো অ্যাসার্টিভের নিয়মই হচ্ছে সাবজেক্ট আগে, ভার্ব পরে। হোয়াটস মানে হোয়াট ইজ, এই ইজটা কিন্তু ভার্ব, দি প্রপোজাল হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টের পরে যাবে ভার্বটা, অ্যাসার্টিভ হয়ে যাবে যেহেতু। হোয়াট দ্য প্রপোজাল ওয়াজ। ফুল স্টপ। এই হচ্ছে প্যাসেজ ন্যারেশনের একটু আলোচনা আমি তোমাদের সাথে করলাম। এখন এটা করলে কেমন হয় যে আমরা আরো একটু আলোচনা করব। তোমাদের আমি যদি হোমওয়ার্ক দিয়ে দিই আজকে, এবং সেটা যদি আমরা আগামী ক্লাসে, তোমরা বই সামনে রাখবে, আমি কিছু শীট অথবা আমি বই নিয়ে আসবো, প্যাসেজ উঠাবো, যেগুলো হোমওয়ার্ক দেব সেগুলো তোমরা কিভাবে কিভাবে করেছো আমার সাথে মিলাবে। তো এটার জন্য আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েই দিই। সকল বোর্ড 2016 থেকে 2019, এটাই তোমাদের হোমওয়ার্ক। প্যাসেজ ন্যারেশনে এটাই থাকবে হোমওয়ার্ক। 2016 থেকে 2019-এর সকল বোর্ড। তোমরা এই প্রবলেমগুলো বাসায় দেখবে এবং যেখানে যেখানে তোমাদের প্রবলেম সেই জায়গাগুলো আন্ডারলাইন করে রাখবে, এবং সেগুলো আমি যখন আলোচনা করব তখন আমি নিশ্চয়ই প্রবলেমগুলো আমিও বুঝবো যে তোমাদের কোথায় কোথায় প্রবলেম হতে পারে, সেগুলোতে আমি হাইলাইট করব, ফোকাস করব। আরেকটা ব্যাপার বারবারই বলতে হয় কথাটা, যে তোমরা কিন্তু আমার সাথে এখনো পর্যন্ত আমি যথেষ্ট সাড়া পাই নাই যে তোমরা তোমাদের প্রবলেমগুলো নিয়ে আমার সাথে তোমরা মেসেঞ্জারে আমাকে প্রশ্ন করো। সেটা কিন্তু তোমাদের কাছ থেকে এখনো সাড়া পাই নাই। আমি আশা করছি তোমাদের কাছ থেকে প্রশ্ন আসবে। তোমরা যদি পড়াশোনা করো তাহলে তোমরা প্রবলেমে পড়বে, সেই প্রবলেমগুলো আমার কাছ থেকে তোমরা সলভ করিয়ে নেবে, এটাই তোমাদের কাজ। হ্যাঁ, এখন তো আর আমরা ডিরেক্ট ইন্টারাকশন হচ্ছে না আমাদের মধ্যে, কাজে আমাদের অনলাইনের হেল্প নিয়েই আমাদের এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে। আমাকে ফোন করে তোমরা উত্তর খুঁজতে পারো, কোনো সমস্যা নাই। তবে ফোনে তোমাদের খরচ বেশি হবে। আমার মনে হয় যে তোমাদের কাছে ডাটা থাকে, ওয়াইফাই থাকে বাসায়, মাগরিবের পরে যদি তোমরা সেটা নিয়ে কাজ করো, আমার সাথে মেসেঞ্জারে যুক্ত হও, তাহলে তোমরা সেই প্রবলেমগুলো সলভ করতে পারো। আজকে ন্যারেশনের আমি আর এখানে কোনো প্রবলেম দিচ্ছি না, যেহেতু তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম। এখান থেকে আমরা আগামী ক্লাসে প্রবলেম খুঁজবো। আজকে গ্রামারের একটা নতুন আলোচনায় আমি তোমাদের একটু জাস্ট আমি শুরুটা করে দিতে চাই। সেটা হচ্ছে এমন, তোমাদের গ্রামারের 12টা আইটেম আছে। এই আইটেমগুলো সবই আমরা এক এক করে আলাপ করেছি। ফার্স্ট ইয়ারে যখন তোমরা ছিলে তখন তোমাদের বিভিন্ন যে সেমিস্টারগুলো ছিল, সেই সেমিস্টারে আমরা গ্রামারগুলোকে ইনক্লুড করেছিলাম এবং সেগুলো তোমাদের সাথে সবই আলোচনা হয়েছে। সেকেন্ড ইয়ারের ক্লাসও তোমরা মানে অনলাইনে যে হচ্ছে সেখানে আমরা গ্রামারের উপরে জোরটা দিচ্ছি বেশি। তো এখন আমি ন্যারেশনটা আলাপ করলাম, আরও এরকম কিন্তু গ্রামাটিক্যাল আইটেমস তোমাদের আছে। ভার্বের ব্যাপার নিয়ে তোমাদের সাথে
আমি তেমন কোনো কথা বলবো না, আমি কিছু বেসিক জিনিস ভার্বের একটু জানিয়ে দিতে চাই, যে জিনিসগুলো তোমাদের জানা খুব জরুরি। আমরা যদি ভার্বের ব্যবহারটা না জানি তা আমাদের হাত থেকে শুধু 5টা নাম্বারই ছুটবে না, আরো আরো জায়গায় গিয়ে আমরা সমস্যায় পড়ব। এমনিতেই শুধু ভার্বের উপরই 5 নাম্বার আছে তোমাদের প্রশ্নে, 5 নাম্বারের প্রশ্ন সেট হবে ভার্ব থেকে। আরো অন্যান্য জায়গাতেও ভার্বের ব্যবহার জানতে হবে, নাহলে সেই গ্রামারগুলো আমরা সলভ করতে পারবো না। তো ভার্বের ব্যবহারগুলোর ক্ষেত্রে আমি তোমাদেরকে ক্লাসে বোঝার সুবিধার জন্য এইভাবে ভাগ করেছিলাম, দেখো তোমাদের মনে আছে কিনা। V1 হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তোমাদের মনে রাখার সুবিধার জন্য এইভাবে আমি বলেছিলাম। V2 হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, V3 হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং V4 হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। মনে রাখার জন্য আমরা কিন্তু এটা ব্যবহার করি প্রচুর, ভার্বের সাথে আইএনজি কিন্তু আমাদের ব্যবহার করতে হয়, কাজেই এটা মনে রাখাটা খুব জরুরি। এবং এটার উপরে তোমরা একটু মনে করে দেখো, আমি প্রত্যেকটা V1 কোথায় কোথায় বসে, কখন কখন V1 ব্যবহার করবো, আমরা ব্র্যাকেটের ভার্বটার কোন V1 মানে প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করব, কখন কখন V2 ফর্মটা ব্যবহার করব, কখন কখন V3 ফর্মটা ব্যবহার করব, এবং কখন কখন V4 ফর্ম ব্যবহার করব, এটার উপরে যথেষ্ট আলোচনা, বিশদ আলোচনা আমি ক্লাসে করেছি এবং তোমাদের আমি লিখেও দিয়েছি। সাধারণত আমি যে গ্রামারটা পড়াই, যে আইটেমটা পড়াই, সেই আইটেমের উপরে তোমাদের প্রয়োজন হবে এমন সব কিছু খুঁটিনাটি কিন্তু আমি লিখে দিই। কাজেই তোমরা যদি সেগুলোকে ভালো মতো দেখো, খাতাটা সামনে রাখো, তাহলে এই আলোচনা আমি নেই আর অন্য কোনো ইংরেজি শিক্ষকই নেই, তোমাদের বুঝতে সুবিধা হবে। এই জন্য কিন্তু আমি এই কথাটা এখানে নিয়ে আসছি। এই আলোচনাটা আমি করব না, তোমাদের রেজা বাকি সাহেব ভার্বের ফর্মটা আলোচনা করবে এবং ভার্বের প্রবলেমগুলো সলভ করবেন, এবং এই ক্ষেত্রে তোমাদের এই সংক্রান্ত আমি যা লিখে দিয়েছি সেগুলো তোমরা সামনে রাখলে আলোচনাটা বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে। এছাড়া তোমাদের আছে মডিফায়ার্সও রেজা বাকির সাহেব তোমাদের সাথে আলাপ করছেন। তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে, স্যার এটা বারবার আলাপ করেন, মডিফায়ার আমিও আলাপ করেছি ক্লাসে। আসলে বিষয়টা হচ্ছে কি, তোমরা যে আলোচনাগুলো শুনো, সেই আলোচনাগুলোর মধ্যে যে সমস্ত পয়েন্টসগুলো টিচাররা দিয়ে দেন, আমি দেই বা অন্য কোনো টিচারই দেয়, সেই পয়েন্টসগুলো তোমরা টুকে রাখো না। যদি পয়েন্টসগুলো টুকে রাখো খাতার মধ্যে, উপরে হেডলাইন দিয়ে দাও কিসের উপর আলোচনা হচ্ছে, মডিফায়ার্স, এবং সেই পয়েন্টসগুলো থাকে, তাহলে তোমাদের জন্য বুঝতে কিন্তু সুবিধা। আমি মনে করি তোমরা এই ব্যাপারে একটু সচেতন থাকবে, সচেতন থাকলে তোমাদের এই ক্লাসগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে, মজার হবে ক্লাসগুলো। আচ্ছা, এখন তোমাদের যে সিলেবাসটা আছে, যেটা আমরা সামনে তোমাদের যে পরীক্ষাটা আছে, সেই পরীক্ষার জন্য আমরা যে সিলেবাসটা দিয়েছি, সেখানে কিন্তু আমরা গ্রামাটিক্যাল প্রবলেমগুলো তোমাদের একটা নির্দিষ্ট জায়গা থেকে দিয়েছি, অর্থাৎ তোমরা বোর্ডের কোশ্চেনগুলো সলভ করো বলেছি আমরা 2016 থেকে 19 পর্যন্ত। এই বোর্ডের কোশ্চেনগুলো সলভ করলে তোমাদের একটা বিশদ ধারণা চলে আসবে। আমরা এই জন্যই তোমাদের এই একটা 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 সীমিত আকারের একটা অংশকে তোমাদের বাসায় করতে বলেছি। এগুলো করলে দেখবা অন্যান্য জায়গা থেকে যদি কোনো প্রবলেম আসে বা আমরা অন্য জায়গা থেকে প্রশ্ন সেট করি, তাহলে তোমাদের তেমন একটা সমস্যা হবে না সমাধান করার ক্ষেত্রে। তো আজকের আলোচনায় আমি নতুন আর কি বিষয় আনতে পারি, প্রিপোজিশনের একটা ব্যাপার তোমাদের আছে, সেই প্রিপোজিশনগুলো তোমরা পড়বো। অনেকে তোমাদের মনে প্রশ্ন জাগে যে প্রিপোজিশনের তার কোনো নিয়ম আছে কিনা। প্রিপোজিশনের উত্তর ভালো মতো করার জন্য তোমাদের সবচাইতে জরুরি হচ্ছে ফ্রেজ জানা। প্রিপোজিশনের সাথে একটা শব্দ যখন যুক্ত হয়, অথবা একটা শব্দের সাথে যখন প্রিপোজিশন যুক্ত হয়, তখন কিন্তু তার অর্থ পাল্টাতে শুরু করে। আমি কি একটু তোমাদের দেখাবো? যেমন লুক, যদি আমরা ভার্ব হিসেবে দেখি, তাহলে লুকের অর্থ হচ্ছে তাকানো বা দেখা, এই তো। কিন্তু লুকের সাথে যখন আমরা লুক আপ, তখন কিন্তু হয় ডিকশনারিতে শব্দের অর্থ খোঁজা। যদি আমরা লুকের সাথে আফটার দেই, তাহলে হচ্ছে যত্ন নেয়া। যদি আমরা লুকের সাথে ফর দেই, তাহলে হচ্ছে খোঁজা, কোনো কিছু খোঁজা। লুকের সাথে যদি আমরা
ডাউন আপন দেই তাহলে হচ্ছে অবজ্ঞা করা। তাহলে তুমি কি খেয়াল করতেছো ভার্বটা কিন্তু আমরা ঠিক রেখেছি, শুধুমাত্র প্রিপোজিশন যখন এক যুক্ত হচ্ছে, প্রিপোজিশন যখন ভ্যারি করতেছে, প্রিপোজিশন যখন একটা যুক্ত হচ্ছে তখন এক অর্থ দাঁড়াচ্ছে, প্রিপোজিশন যখন চেঞ্জ হচ্ছে তখন কিন্তু তার অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই শব্দের সাথে যুক্ত প্রিপোজিশন এগুলো বইয়ের মধ্যে গ্রামাটিক্যাল যে কোনো গ্রামারের বইয়ের মধ্যে এগুলো পাওয়া যায়। প্রিপোজিশন চ্যাপ্টারে গেলেই দেখবা শব্দের সাথে বিভিন্ন প্রিপোজিশন দিয়ে ফ্রেজ তৈরি করেছেন তারা, এবং সেগুলোর অর্থ জানা খুব জরুরি। এগুলো যদি তোমরা জানো তাহলে তোমাদের প্রিপোজিশন অ্যান্সার করাটা সহজ হয়। তারপরেও প্রিপোজিশনেরও একটা অর্থ আছে, বিচ্ছিন্নভাবে ডিটাচড প্রিপোজিশন প্রত্যেকটারই একটা অর্থ আছে। আপ মানে উপরে, ডাউন মানে নিচে, অন মানে উপরে হতে পারে, তারপরে ইন হচ্ছে ভেতরে, হ্যাঁ, তো এগেইনস্ট হচ্ছে বিরুদ্ধে। তো এগুলো আমরা অর্থ অনুযায়ী বুঝবে। ফর মানে জন্য, আফটার মানে পরে, বিফোর মানে আগে, এরকম হতে পারে, বিসাইড মানে পাশে, এরকম প্রিপোজিশন অর্থ অনুযায়ীও কিন্তু হতে পারে। তবে ইন্টারমিডিয়েট লেভেলে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেখানে এগুলোর ব্যবহারটাই আসে সবচাইতে বেশি। তোমরা যদি এগুলো জানো, অর্থাৎ প্রিপোজিশন চ্যাপ্টারে গিয়ে প্রিপোজিশনের সাথে অন্য শব্দের সাথে সংযুক্ত প্রিপোজিশন দিয়ে যে ফ্রেজ করা হয়েছে সেগুলো যদি অর্থ সহ পড়ো এবং মনে রাখতে পারো তাহলে দেখবা তোমাদের প্রিপোজিশনের 5 নাম্বারও সহজ হয়ে যাচ্ছে। তো আমি এগুলো কেন বলতেছি, এগুলো একটু বিচ্ছিন্ন আলোচনা, এগুলোতে তোমাদের মনে বিভিন্ন প্রশ্ন জাগে। আমাকে ফোন করে বেশ কয়েকজন জানতে চাইছে, স্যার প্রিপোজিশনের ক্লাস যখন টিচাররা নেন তখন প্রিপোজিশনে কোনো রুল দেন না কেন? প্রিপোজিশনে অ্যাকচুয়ালি কোনো রুল হয় না। এগুলো এই শব্দগুলোর সাথে যে প্রিপোজিশনের সাথে অন্য শব্দের সংযুক্তির ফলে যে ফ্রেজ হয় সেটার অর্থ জানাটা জরুরি। এই হচ্ছে তোমার প্রিপোজিশন সংক্রান্ত তোমাদের আলোচনা। তো আর হতে পারে তোমাদের আরেকটা ব্যাপার আছে, গ্রামার তো অনেকগুলো আইটেম তোমাদের তোমাদের যে জিনিসটা আমি আজকে আলাপ করে দেবো একেবারে, যেটা তোমাদের কোশ্চেন নাম্বার 4 অ্যান্সার করার জন্য যেটা তোমাদের লাগবে। অর্থাৎ তোমরা যখন কমপ্লিটিং সেন্টেন্স উইদাউট ক্লুজ, কমপ্লিটিং সেন্টেন্স করবা, ক্লু নাই, সেটার ক্ষেত্রে আজকের এই আলোচনাটা তোমাদের খুব কাজে লাগবে। সেটা হচ্ছে কন্ডিশনাল। কন্ডিশনাল তোমরা জানো কন্ডিশনাল হচ্ছে তিনটা। ফার্স্ট কন্ডিশনাল, এগুলো ক্লাসে আলোচনা হয়েছে একবার, আমি দ্বিতীয়বার আলোচনা করছি। আসলে কন্ডিশনাল হচ্ছে ইফ যুক্ত বাক্য। ইফ যুক্ত বাক্য, এবং সাধারণত এই ধরনের বাক্যগুলো কমপ্লেক্সেই থাকবে। যখন কমপ্লিটিং সেন্টেন্সে আসবে কমপ্লেক্সই থাকবে, অর্থাৎ দুটো ক্লজ থাকবে। তো ইফ দিয়ে শুরু হলে কোনো সেন্টেন্স, অর্থাৎ একটা ক্লজ যদি ইফ দিয়ে শুরু হয় তাহলে আমরা সেটাকে কন্ডিশনাল বলবো। তো ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট। ইফ যুক্ত ক্লজটা হবে ইফ প্লাস প্রেজেন্ট, মানে প্রেজেন্ট ফর্মে, এবং পরের ক্লজটা হবে ফিউচার ইনডেফিনিট। আমি একটা উদাহরণ দেখাই। ইফ ইউ study sincerely এভাবে মনে করো তোমার পরীক্ষার প্রশ্নে আসতে পারে। ইফ ইউ স্টাডি সিনসিয়ারলি, তোমাকে মনে রাখতে হবে ইফ এর পরেরটা কি প্রেজেন্ট টেন্স আছে কিনা। যদি থাকে তাহলে ফার্স্ট কন্ডিশনাল, এবং ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচারটা হচ্ছে ইফ এর পরে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরেরটা আমি ফিউচার ইনডেফিনিট বানাবো। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট থাকবে এবং পরেরটা হয়ে যাবে ফিউচার ইনডেফিনিট। তো এটা কি হবে? ফিউচার ইনডেফিনিট মানে সাবজেক্টের পরে শ্যাল বা উইল এবং তারপরে ভার্বের V1 ফর্ম, তাহলে ফিউচার ইনডেফিনিট হবে। এ তো গেল তোমার স্ট্রাকচার, কিন্তু মিনিংকে তো তোমার এটার সাথে আমাকে মিল রেখে করতে হবে। আমি এখানে বলা হচ্ছে ইফ ইউ স্টাডি সিনসিয়ারলি, তুমি যদি ঠিক মতো পড়াশোনা করো, ইউ উইল ফ্লাই ইন দ্য স্কাই। স্ট্রাকচারালি ইউ উইল ফ্লাই ইন দ্য স্কাই ইজ কারেক্ট বাট নট মিনিংফুল।
আমি যদি ইউ উইল ফ্লাই ইন দ্য স্কাই লিখি, এটা স্ট্রাকচারালি ঠিক আছে, আমার কন্ডিশনাল ওয়ান হয়ে গেছে, বাট মিনিং তো এটার সাথে মিলল না। তাহলে কি হবে? ইউ উইল সাকসিড ইন লাইফ হতে পারে, ইউ উইল গেট গুড মার্কস হতে পারে, ইউ উইল মেক এ গুড রেজাল্ট হতে পারে, ইউ উইল মেক এ গুড রেজাল্ট। দেখো এটার সাথে কিন্তু মিলে, তুমি যদি ভালো মতো পড়াশোনা করো তুমি ভালো ফল করবে। তাহলে এইটুকু হচ্ছে তোমাকে শূন্য স্থানে লিখতে হবে। তো এখানে তুমি স্ট্রাকচারকে যেমন ফলো করবে, একই সাথে প্রথম অংশে অর্থাৎ প্রদত্ত অংশের সাথে মিল রেখে যাতে অর্থ ঠিক থাকে সেটাও মাথায় রাখতে হবে। কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে এই জিনিসগুলোর ব্যবহার করতে হবে। আমরা ফার্স্ট কন্ডিশনালটা আলোচনা করলাম, এখন যদি আমরা সেকেন্ড কন্ডিশনালে যেতে চাই তাহলে সেখানে স্ট্রাকচারটা কি আসবে দেখো। সেকেন্ড কন্ডিশনাল হবে ইফ past indefinite plus subject plus would could plus v1, if plus past indefinite plus subject plus would could, অর্থাৎ প্রথম ক্লজে if এর পরে যদি past indefinite থাকে, দ্বিতীয় ক্লজে গিয়ে তোমাকে মেনটেন করতে হবে সাবজেক্ট যদি দেয়া থাকে অলরাইট, না দেয়া থাকলে তোমাকে দিতে হবে, তারপর would could ব্যবহার করে v1 ব্যবহার করে, যে ভার্বটাই ব্যবহার করবে সেটার v1 ফর্মটা হবে। আমরা একটা এক্সাম্পল দেখতে পারি। If you studied sincerely, মনে করো সাবজেক্ট দেওয়া আছে, এখন এই অংশে তোমাকে লিখতে হবে। তাহলে ইফ দিয়ে শুরু হয়েছে কন্ডিশনাল এবং ইফ এর পরের অংশটা পাস্ট ইনডিফিনিট আছে, দেখো সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম আছে স্টাডিড, কাজে পরের অংশে তোমাকে স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে। আমি এখন সাবজেক্ট ব্যবহার করব, অর্থাৎ ওরা দিয়ে দিচ্ছে, আমাকে নতুন করে সাবজেক্ট লিখতে হবে না, আর না দিয়ে দিলে আমাকে লিখতে হবে। এবং তারপরে উড কুড যেটাই ব্যবহার করি করলাম, মেক এ গুড রেজাল্ট, গুড রেজাল্ট। আচ্ছা, আমরা এটা এইভাবে লিখতে পারি, মেক এ গুড রেজাল্ট। শূন্যস্থান আমরা পূরণ করলাম, অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্সে তোমাকে এটা ফলো করতে হবে। এরপরে যেটা আছে থার্ড কন্ডিশনাল, ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে তোমাকে পরবর্তী সাবজেক্ট দিয়ে দিলে অলরাইট, না দিলে নিজেকে বসাতে হবে। তারপরে উড হ্যাভ, কুড হ্যাভ, আমি একটা লিখেছি জায়গার অভাব, উড হ্যাভ কুড হ্যাভ যে কোনো একটা লিখে তারপরে v3 ব্যবহার করতে হবে, অর্থাৎ যে ভার্বটাই তুমি ব্যবহার করবে সেটার পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। আমরা একটা এক্সাম্পল দেখি। এইটা একটা আরেকটা ব্যাপার আছে, থার্ড কন্ডিশনাল ইফ দিয়েই শুরু হবে এমন কোনো কথা নাই, এটা সরাসরি পাস্ট পারফেক্টের হ্যাড দিয়েও শুরু হতে পারে। হ্যাড আই বিন দেয়ার, এটা একটা পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড আছে এবং বি এর পাস্ট পার্টিসিপল বিন আছে। এক্সাম্পলটা আমরা এইভাবে লিখি, had I been there, তো দিয়ে বাকিটুকু তারা শূন্যস্থান দিয়ে দিল। তো এখন কি করতে হবে? I would have helped you, যদি আমি সেখানে থাকতাম
আমি তোমাকে সাহায্য করতাম, আমি সেখানে ছিলামও না, সাহায্য করি নাই। এই ধরনের ক্ষেত্রেই এই থার্ড কন্ডিশনালটা বসে, হ্যাড আই বিন দেয়ার। অর এটা, এই বাক্যটা এমনও হতে পারতো, ইফ আই হ্যাড বিন দেয়ার, ইফ আই হ্যাড বিন দেয়ার, একই কথা, একই অর্থ। আই উড হ্যাভ হেল্পড ইউ। দেখো পরের স্ট্রাকচারের সাবজেক্টের পরে উড হ্যাভ বসেছে এবং V3 ফর্ম বসেছে। আশা করি তোমরা আমার আলোচনা আজকে এটা বুঝতে পারছো, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি যেটা বললাম সেটা তোমরা আমাকে মাগরিবের পরে মেসেঞ্জারে সংযুক্ত হবে অথবা ফোন করে আমার কাছ থেকে উত্তর জেনে নেওয়ার চেষ্টা করবে। আগামী ক্লাসে আমি যখন আবার ইনশাল্লাহ আসবো, তখন তোমরা তোমাদের যে ন্যারেশন করার জন্য যে বইটা আছে সেই বইটাকে সামনে রেখে বসলে তোমাদের জন্য সুবিধা হবে। প্যাসেজ ন্যারেশন আমরা সেখানে আরো প্র্যাকটিস করব, এবং এগুলোর কোনো কাজ আমি দিচ্ছি না, হোমওয়ার্ক দিচ্ছি না এখন, এগুলো আমার সময় ছিল আজকে আলোচনা করে দিলাম, অর্থাৎ তোমাদেরকে প্রস্তুত করলাম পরবর্তী আলোচনা শোনার জন্য। হোমওয়ার্ক দেওয়া আছে সকল বোর্ড 2016 থেকে 2019, সকল ন্যারেশন, সকল বোর্ডে সকল ন্যারেশন। তো আশা করি তোমরা সবাই আজকের ক্লাস বুঝতে পেরেছো, আগামীতেও যাতে ক্লাস বুঝতে পারো সেই জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে বসবে ক্লাসের সামনে। আর প্রচণ্ড গরম বাহিরে, নিজের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকবে। করোনা মহামারী থেকে নিজেকে রক্ষা করার জন্য সকল স্বাস্থ্যবিধি মেনে চলবে, পরিবারকে সুরক্ষিত রাখবে, নিজে সুরক্ষিত থাকবে। সবাই সবার জন্য দোয়া করবে, ভালো থাকবে, মঙ্গল চিন্তা করবে, মঙ্গলের চিন্তা করবে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।